আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আরও বড় হামলার ঘোষণা লেবাননের যোদ্ধাদের, ভয়ে কাঁপছে ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর হুঙ্কার। হিজবুল্লাহর হামলা ইসরায়েলের মুখে চপেটাঘাত, মন্তব্যে হামাস। শেখ হাসিনার $500 কোটি আত্মসাতের বিষয়ে যা বললেন রুশ রাষ্ট্রদূত। হিজবুল্লাহ রকেট ও ড্রোন চিহ্নিত করতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর পর এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি হুথিদের। মিম পোস্ট করায় ফাঁসি হতে পারে, টেলিগ্রাম প্রধানকে গ্রেফতার করায় ক্ষুব্ধ ইলন মাস্ক আরও যা বললেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে আরো বড় আক্রমণের ঘোষণা দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহ। জুলাই মাসে বৈরুতে সংগঠনটির শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় এই ঘোষণা দিয়েছে যোদ্ধারা। খবর খালিজ টাইমসের। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, রোববার রাতে দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। তিনি আরও জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো লেবাননের বিকা অঞ্চল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। নাসরুল্লাহ বলেছেন, রোববার শুধুমাত্র সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিব বেন গুরিন বিমানবন্দর অথবা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভবনে হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এছাড়া আজকের হামলায় কোনো নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি, তবে ভবিষ্যতে প্রয়োজনে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, তাদের সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাসরুল্লাহ জানিয়েছেন, যদি আজকের হামলার মাধ্যমে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আবারও হামলা চালানো হবে। এখন তারা যাচাই বাছাই করছেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে, আর সন্তোষজনক না হলে আবারও হামলা হবে। এদিকে রোববার মধ্যরাতে ইসরায়েলে 320টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। তাদের এই হামলা ঠেকাতে ইসরায়েল লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাতে শুরু করে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর হামলা ঠেকিয়ে দিয়েছে। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলে রোববার মধ্যরাতে 300-রও বেশি রকেট ছুঁড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলাকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের হামাস। এছাড়া হামলাকে শক্তিশালী এবং সঠিক হিসেবেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে হামাস বলেছে, এই শক্তিশালী এবং সঠিক হামলাকে আমরা স্বাগত জানাচ্ছি, যা ইহুদিবাদীদের ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে। এটি ইসরায়েলি সরকারের মুখে একটি চপেটাঘাত। দখলদার ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় 100টি যুদ্ধ বিমান ব্যবহার করে কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে এই হামলা থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 320টিরও বেশি কাতিউসা রকেট ছুড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে তারা পূর্ণ মাত্রার যুদ্ধ চান না, তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেজন্য তারা প্রস্তুত আছেন। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $500 কোটি ঘুষ দেওয়ার তথ্য পুরোপুরি মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিসকে। রবিবার রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, $5 বিলিয়ন একটি বড় অঙ্কের অর্থ। যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই। কেউ পাগল নয় এতগুলো অর্থ দিয়ে দেবে। ইটস রিউমার্স অ্যান্ড কমপ্লিটলি ফলস রিউমার্স দাবি করে তিনি বলেন, গত জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল। রাষ্ট্রদূত আরও জানান, নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে। আগামীতে সব ধরনের আর্থিক এবং উন্নয়ন বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া।
এর আগে গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যেসব রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল সেগুলো চিহ্নিত করতে সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু লেবাননে হামলা বা ইসরায়েলের দিকে যাওয়া রকেটগুলো ধ্বংস করার সাথে জড়িত ছিল না ওয়াশিংটন। রোববার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, গত রাতে ইসরায়েলের পূর্ব নির্ধারিত হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। আমরা লেবানিজ হিজবুল্লাহর আক্রমণগুলো ট্র্যাক করার ক্ষেত্রে কিছু আইএসআর সহায়তা প্রদান করেছি, তবে তাদের প্রয়োজন না হওয়ায় কোনো গতিশীল অপারেশন পরিচালনা করিনি। তিনি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ইরান ও এর যে কোনো প্রক্সির আক্রমণ থেকে ইসরায়েলের প্রতিরক্ষাকে সহায়তার জন্য ভালোভাবে প্রস্তুত রয়েছি। প্রসঙ্গত, জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 3 শতাধিক রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে তারা উত্তর ইসরায়েলে 11টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথিরা ইসরায়েলি অবস্থানে বড় হামলার জন্য হিজবুল্লাহর নেতাদের অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটি জানিয়েছে এবার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনি হামলা আসছে। রোববার হুথিদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অরক্ষিত সত্তার গভীরে এই শক্তিশালী এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করে যে যোদ্ধারা তাঁদের প্রতিশ্রুতি ও হুমকিতে সক্ষম, অবিচল এবং আন্তরিক। এতে আরও বলা হয়েছে, আমরা ইসলামী প্রতিরোধের বীরদের হাত ও কাঁধের পাশে দাঁড়িয়েছি। ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সব বিকল্প এবং প্রতিশোধমূলক অভিযানকে অভিনন্দন জানাই ও সমর্থন করি। রোববার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় 100টি যুদ্ধবিমান ব্যবহার করে কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে এই হামলা থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 320টিরও বেশি কাতিউষা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে প্যারিসের কাছেই লে বুরজেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। পাভেলের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন টেক জায়ান্ট এক্স এর মালিক ইলন মাস্ক। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, দুরভকে তার ব্যক্তিগত জেট থেকে বের হবার পর আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নেননি এবং নজরদারির জন্য পর্যাপ্ত মডারেটর নিয়োগ দেননি, যার ফলে এই টেক প্ল্যাটফর্মে অপরাধমূলক ক্রিয়াকলাপ বাড়ছে। এই ঘটনার পর এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক দুরভকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বেশ কয়েকবার পোস্ট করেছেন। তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও মডারেশন এবং অবৈধ কার্যক্রমের অভিযোগকে নিন্দা জানিয়েছেন। মাস্ক তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মকভাবে ক্যাপশন দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, প্রথম সংশোধনীর জন্য এই বিজ্ঞাপনটি দেখুন, এটা খুবই বিশ্বাসযোগ্য। পোস্টটিতে দুরভের গ্রেফতারের বিস্তারিত তুলে ধরা হয়েছে, যা টেলিগ্রামের বিরুদ্ধে চলমান তদন্তকে তুলে ধরেছে। এখানেই থেমে থাকেনি মাস্ক। এরপর তিনি OSINT অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট পুনরায় শেয়ার করে নিজের ক্যাপশন যোগ করেন, এরকম চলতে থাকলে 2030 সাল নাগাদ ইউরোপে বসে মিম পোস্ট করার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে। এই মন্তব্যটি ইউরোপে বাক স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে মাস্কের উদ্বেগকে নির্দেশ করে। এখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সাধারণ অনলাইন কার্যকলাপও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। কথিত আছে, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্স সহ আরো কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। রাশিয়া, ইউক্রেন ও সাবেক
সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। ইউজারদের ডাটা সরকারের হাতে তুলে দিতে অস্বীকার করায় 2018 সালে রাশিয়ায় এই অ্যাপ ব্যান করা হয়। তবে 2021 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জনপ্রিয়তার দিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেঞ্জারের কাতারে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরে টেলিগ্রামের অবস্থান। শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আরো বড় হামলার ঘোষণা লেবাননের যোদ্ধাদের, ভয়ে কাঁপছে ইসরায়েল, হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর হুঙ্কার। হিজবুল্লাহর হামলা ইসরায়েলের মুখে চপেটাঘাত, মন্তব্যে হামাস। শেখ হাসিনার $500 কোটি আত্মসাতের বিষয়ে যা বললেন রুশ রাষ্ট্রদূত। হিজবুল্লাহ রকেট ও ড্রোন চিহ্নিত করতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর পর এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি হুথিদের। মিম পোস্ট করায় ফাঁসি হতে পারে টেলিগ্রাম প্রধানকে গ্রেফতার করায় ক্ষুব্ধ ইলন মাস্ক আরো যা বললেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।